আসসালামু আলাইকুম। আজকে লাইভে চলে আসলাম। আমার বঙ্গবন্ধু সৈনিকরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, তবে সবাই ভালো থাকার চেষ্টা করছে। আর আমার লাইভটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাবেন। আজকের লাইভ আমার ভাইদের জন্য, বিশেষ করে আমার তৃণমূল ভাইদের, আওয়ামী লীগের তৃণমূল যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, রাত দিন নিজের দিকে তাকাচ্ছে না কেউ, দলের জন্য, আমাদের নেত্রীর জন্য, আমাদের জননীর জন্য যারা কাজ করে যাচ্ছেন, আজকে আমি তাদের কাছে কিছু কথা বলবো। তো আজকের বিষয়টা তো আমি লিখে দিয়েছি। হ্যাঁ ভাই, আমি ভালো আছি। তো আজকের বিষয়টা আসলে আমি বলেছি যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তবে তার আগে আমি আরেকটু বলতে চাই, টোকাই বাহিনীর কথা একটু বলতে চাই, তারপরে না আমি আমার কথাগুলোতে আসব। যেমন আমি 13 তারিখের কথা বলতে চাই। আমি একটা কথা একদম স্পষ্টভাবে আমি সবার উদ্দেশ্যেই বলি, আপনারা মনে করবেন যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বা মিথ্যাচার করে ধ্বংস করতে চায়, তারা তাদের জন্মের সমস্যা আছে। কারণ ভালো জন্মের মানুষ ভালো কিছু চিন্তা করে, তারা কখনোই কারো নেগেটিভ চিন্তা করে না, কখনোই কারো খারাপ চায় না। এই যে 13 তারিখের কথা বলি, একজন সিনিয়র পার্সন, আমাদের একজন বড় আপু হয়, উনি একজন মায়ের বয়সী মানুষ, ওনাকে টোকাই বাহিনীর এক গাঁজাখুরি, জান্নাত নাম, আসলে ওর নামটা দিয়ে মানে অসম্মান হয়ে গেছে, নামের অসম্মান হয়েছে। গাঁজাখুরি মায়ের বয়সী একজন মানুষকে কিভাবে মারপিট করেছে, কিভাবে ওনার শরীরে আঘাত করেছে। তো এই গাঁজাখুরিরে বলি, তোর সমস্যা আছে। কারণ আমি শুধু তোকে বলি নাই, গাঁজাখুরি নষ্টা, তোকে বলি নাই, গতকালকে আমাদের প্রাণ প্রিয়, আমাদের জননেত্রী, আমাদের প্রিয় মানুষ, আমাদের আত্মা, আমাদের ভালোবাসা, তাকে নিয়ে মিথ্যাচার করেছিস টোকাই বাহিনী তোরা। তো তোদের মিথ্যা মামলা, মিথ্যা রায়, আমরা এটাও করি না, বুঝছিস? তোদের মিথ্যা রায়, মিথ্যা মামলা নিয়ে তোরাই পড়ে থাকবি, আমাদের কিছু হবে না। আমরা কিন্তু সবাই খুশি, মহা খুশি, আমরা খুব লাফালাফি করছি, কারণ এটা তো কখনোই সত্যি না। তোরা হচ্ছে দেশ ধ্বংসকারী রাজাকার, তোরা রাজাকারের বংশধর। আর আমরা যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, আমরা বাংলাদেশের। তোরা কোনো বাংলাদেশের না, তোরা মানুষই মনে করি না, তোরা কোনো মানুষই না আমাদের কাছে। তো আমি বলতে চাই যে গতকালকে ধানমন্ডি 32 নাম্বারে যে টোকাই বাহিনী তোরা গেছিস আবার ভাঙার জন্য, তোদের পেতানি যে কি রকম পুলিশ, মানে এতদিন যাই হোক না কেন, কালকে তোদের পেদানি দেখে সেই স্বাদ, সেই যে আনন্দ, মানে মহা আনন্দে ছিলাম। কারণ আমি কখনো কারো দুঃখ দেখলে সহ্য করতে পারি না, কারো কষ্ট আমি নিতে পারি না। আমি এমন একটা মানুষ যে কেউ কাউকে অকারণে আঘাত করছে, তো সেই মানুষ আমি ওরকম না যে আমি এটা স্বাভাবিকভাবে নিব। তবে আমার জীবনে, আমার লাইফের প্রথম যে গতকালকের এই যে তোদের পেতানি দেখে, তোদের মানে পাছায় লাল করা দেখে আমি সেই খুশি হয়েছি। মানে জানি না কেন জানি মনের ভিতর থেকে
মানে একটা ওই যে আনন্দ আছে না, একটা ভালো লাগা, উচ্ছ্বাস, এটা ছিল। তো আমি বলতে চাই, ফকিন্নির বাচ্চারা যারা 32 নাম্বারে গিয়েছিলি ভাঙার জন্য, টোকাই বাচ্চারা, তোদের বাপের বাড়ি 32 নাম্বার তোর বাপ দাদাই ওখানে দিয়ে রাখছে, বাড়ি বানাই রাখছে। ফকিন্নির বাচ্চারা, আর অনেক গালি দিতে ইচ্ছে হচ্ছে নোটির পোলা করে, কিন্তু দিলাম না। তো তোদের কি জন্মের ঠিক আছে? আমার মনে হয় না। তোদের যদি জন্মের ঠিক থাকতো, তোদের বাপ মার যদি পরিচয় থাকতো, কুত্তার মতো খেউ 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 করতি না ওইখানে গিয়ে। আসলে তোরা কুকুরের চেয়েও খারাপ। মানে এই টোকাই বাহিনী, তোদেরকে বলি, তোরা জুলাই যুদ্ধ হলে জুলাই যুদ্ধা, আহারে, মানে তোদের মতো টোকাই বাহিনী, ফকিন্নির বাচ্চারা নিজের মানে টাকা খরচ করে পড়াশোনা করতে পারিসনি। জননেত্রী শেখ হাসিনা তোদেরকে বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। উনি তোদেরকে বই কিনে না দিলে, ফ্রিতে বই কিনে না, হ্যাঁ কিনেই তো, ফ্রিতে যদি বই না দিত, ফকিন্নির বাচ্চারা, টোকাইরা, তোরা এত গলাবাজি করতে পারতি না। পারতি কি? তোদের এত শক্তি আসতো? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছি, আমি এই ভার্সিটি, আমি বাল ভার্সিটি, আমি সাল ভার্সিটি। ওই ফকিন্নির বাচ্চারা, তোরা তো এত জীবন ধরে শুধু জননেত্রী শেখ হাসিনার মানে পায়ের নিচে পড়েছিলি। তোরা তো টোকাই, তোরা রাস্তার ছেলে, তোদের জন্মের ঠিক নাই। সেই কারণে তোরা কিন্তু কি করেছিস? 32 নাম্বার তোদের এত জ্বালা, কারণ তোরা রাজাকার, তোদের বাপ দাদারা রাজাকার। আর রাজাকারের গোষ্ঠীরা, তোরা তো বাংলাদেশের এনে এককের বাচ্চারা। তোরা 32 নাম্বার ভাঙার, তোরা কে রে? তোরা কে? তোরা কি এই দেশের? তোরা কি বাংলাদেশের? এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ফকিন্নির বাচ্চারা, তোদের কত বড় সাহস, তোরা 32 নাম্বার ভাঙার জন্য যা নোটির পোলাগুলা, তোদেরকে মানে এমন ভাবে ঝুলানো হবে যা কল্পনাও তোরা করতে পারিস না, স্বপ্নেও তোরা ভাবিস না। আজকে আমি একটা জিনিস দেখে, যে আমার জননী, আমার জননেত্রী শেখ হাসিনা একজন মায়ের বয়সী একজন মাকে নিয়ে তার মানে একটা মূর্তি টাইপের বানিয়েছি, সেটা বানিয়ে কি পরিমাণে বেদবি করছিস। আসলে কি জানিস, যে এই বেদবিটা করছিস না, আসলে তোর মার সাথে মানে তুই প্রতিনিয়ত এগুলো করিস, লাগাস। সেই কারণে তুই আমার জননেত্রী, সম্মানের মানুষ, যিনি বাংলাদেশের গর্ব, যিনি বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশ। তো তোরা কি করেছিস? ফকিন্নির বাচ্চারা, ওনাকে অসম্মান করতেছিস। ওনাকে তো অসম্মান করছিস না, তোদের অসম্মান তোরা ডেকে নিয়ে আসছিস। কারণ 1000 হাত, 100 হাত না, 1000 হাত মাটির নিচে যদি থাকোস না, নোটির ছেলেরা তোদেরকে মাটির নিচে থেকে তুলে নিয়ে আসা হবে। অপেক্ষা কর, শুধু সময়ের অপেক্ষায়, খুব দ্রুতই তোরা সেটা পেয়ে যাবি। ষড়যন্ত্র চক্রান্ত কখনো ভালো কিছু নিয়ে আসে না। কারণ আমি এটা বলেছিলাম 2024 সালের মানে 15 আগস্টে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম, ষড়যন্ত্র চক্রান্ত বেশি দিন টিকে না, আর এগুলো করে কেউ ভালো থাকতে পারে না। ফকিন্নির বাচ্চারা, দেখ যে বাংলাদেশটাকে আরেক ফকিন্নি, লুবি, সুদখোর যাকে বলা হয়, সুদখোর কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আর সুদখোরের মানে এতই তার লোভ, ভাই রে ভাই, এই মানুষটাকে মানে মানুষ মনে 5 বছর আগেও এত ভোলা ভালা মানে অনেক ভালো মনে করতো। সে সত্যি কথা, আমি নিজেও সেটা মনে করতাম যে না, এরকম একটা সম্মানের মানুষ, তো আমার জননী, ওনাকে কেন ভুল বুঝছে। এখন আনা বুঝি ভাই রে ভাই, সে যে কি পরিমাণে নষ্ট, কারণ আমি তারে নষ্ট বলেই ডাকি, কি যে নষ্ট ইনুস, মানে একটা লোভ কত পরিমাণে, লোভী কত প্রকারের হতে পারে, পুরো একটা বাংলাদেশকে গিলে খেয়ে ফেলছে।
একটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সে লুবিটা। তো সে লুবির সাথে হাত মিলিয়ে এই টোকাই বাহিনী, ফকিন্নির ছেলেরা, নস্তারা, নটির বাচ্চারা 32 নাম্বার ভাঙতে যায়। তোদের যে কিভাবে ভাঙা হবে সেটা তোরা স্বপ্নেও ভাবছিস না, তোদেরকে ভাঙা হবে। একটা কথা মনে রাখবি, কাউকে অসম্মান করে কেউ নিজের সম্মান পায় না। তোরা যে পরিমাণে অসম্মান করছিস, মনে করিস আমার জননী, যদিও আমার জননী তোদেরকে মানে সেই শাস্তিটুকু নাও দেয়, উনি তো অনেক উদার মনের মানুষ, উনি যদি শাস্তি তোদেরকে নাও দেয়, তোরা আল্লাহর কাছ থেকে সেই শাস্তিটুকু তোরা পেয়ে যাবি। তোরা মনে করিস না তোরা পার পেয়ে যাবি, কখনো না। ষড়যন্ত্র চক্রান্ত কোনোদিন পার পায় না। অসম্মান করে কাউকে কেউ বড় হতে পারে না। তোরা কখনো কোনোদিন বড় হতে পারবি না। এই শাস্তি তোরা এই দুনিয়াতে খুব অল্প সময় পেয়ে যাবি। দেখোস না, এক ফকিন্নির বাচ্চা মিষ্টি বিতরণ করতে গিয়েছিল বিএনপির নেতা, ওই ফকিন্নির বাচ্চা মারামারি করে কিন্তু গতকালকে ডেট শেষ, দুনিয়ার মায়া ত্যাগ করেছে। কি জন্য? যে একজন বাংলাদেশকে অসম্মান করেছে, একজন জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করেছে। ওনার জন্য, রায়ের জন্য নাকি মিষ্টি বিলিয়ে করছে। ওই ফকিন্নির বাচ্চা কিন্তু গতকালকে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তো তোদেরকেও বলি, তোদের সময় ফুরিয়ে আসতেছে। যত বেশি অসম্মান করবি, মনে করিস তত বেশি ওনার সম্মানের জায়গায় উনি পৌঁছে যাবে। এটা মাথায় রাখিস তোরা। আর দেখ, যে মেয়ে মানুষ নিয়ে যারা নাকি নটিকোট দালাল, আরেক ফকিন্নি ফুয়াদ কি করেছিল, আওয়ামী লীগের কারোর সাথে সম্পর্ক রাখবেন না, আওয়ামী লীগের এমন কেউ করে তাদের মেয়ে বিয়ে দিবেন না, আওয়ামী লীগ এই বাংলাদেশে থাকতে পারবে না, ওদের অস্তিত্বই থাকবে না। ওই নটি পোলাই কি করেছে এটা তো আর বলার বাহুল্য, এটা আমি নাই বলি। এগুলো কেন হয়েছে? সে কি আর কক্সবাজার গেছে সতর্ক ছিল না? ছিল। এগুলো হইছে অভিশাপ, এগুলো হইছে অভিশাপ, এগুলো হইছে মানুষকে, আমার জননেত্রী শেখ হাসিনাকে। হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন, কথা হবে, আপনি মেসেঞ্জারে আমাকে নক দেন। আর ফকিন্নির বাচ্চা আমার জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করেছিল ফুয়াদ, টাকলা ফুয়াদ। টাকলা কাকু, তোর অবস্থা এখন কি? তোকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ হাসছে, কারণ তুই আমার জননীকে নিয়ে হাসছিস। আল্লাহ দেখ, আল্লাহ ঠিক বিচার করে দেয়, কিন্তু আল্লাহ কখনোই কাউকে কি নিরাশ করে না। আমার জননী অনেক ধৈর্যের মানুষ, ওনার কাছে কিন্তু দেখ, উনি এতটাই ভালো মানুষ যে কখনোই উনি কারো বদনাম করা এগুলো পছন্দ করো না, কারো সমালোচনা করে এইগুলো পছন্দ করে না, কাউকে অসম্মান করে কথা বলা সেটা উনি পছন্দ করে না। কেউ যদি বলে সুদখোর, মানে এই ইনুসকে নিয়ে যদি কেউ মানে খারাপ ভাবে বলে, সেটাও উনি কিন্তু বলে যে কাউকে অসম্মান করতে হয় না। যেই মানুষটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, আমার জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করেছে, সেই মানুষটাকে অসম্মান করে কেউ যদি দলের কেউ বলে, সেটাও উনি কিন্তু নেয় না। আর তোরা কি করছিস? তোরা এত বছর মানে এত কিছু পাওয়ার পরে, নিজেদেরকে পড়াশোনা করার সুযোগ পেয়ে, গলাবাজি করার সুযোগ পেয়ে আজকে ওনাকে অসম্মান করছিস। ওনাকে অসম্মান করছিস না, তোর নিজের মাকে অসম্মান করছিস, তোর নিজের বাবাকে অসম্মান করছিস, তোর নিজের ভাই বোনকে, নিজের আত্মীয় স্বজনকে অসম্মান করছিস। এটা মাথায় রাখবি। এটা তোরা পাওনা হয়ে যতটুকু করবি ততটুকু ফেরত পাবি। আর চাঁদাবাজদের কথা কি আর বলবো? চাঁদাবাজেরা কিন্তু
রং বদলায়, সময় সময় রং বদলায়। চাঁদাবাজেরও নাকি মিষ্টি বিতরণ করেছে। আর সবচেয়ে বেশি এই 5 আগস্টের পরে এই কুত্তাগুলোর সাথে সবচেয়ে বেশি মানে আওয়ামী লীগের ক্ষতি করেছে কারা? এই চাঁদাবাজ বাহিনী, যারা কিনা কাফনের কাপড় থেকে চাঁদা নেয়, মানে বাচ্চা হয় সেখান থেকে চাঁদা নেয় হিজড়া মতো, এটা হিজড়া বাহিনী। তো এই হিজড়া বাহিনীরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এই যে মব সৃষ্টি করছে। মানে ওই কুত্তাগুলা কি করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এমন ভাবে আঘাত করেছে, ক্ষত বিক্ষত করেছে। প্রত্যেকটা মানে যেই মানুষগুলাকে জেলে ঢুকিয়েছে সব করেছে এই চাঁদাবাজেরা, এই চাঁদাবাজেরা। আর রক্ষাটা পার্টির কথা তো নাই বলি, ওরা তো পুরো মানে বাংলাদেশ হতেই দিতে চায়নি, বাংলাদেশই হবে না সেই ইয়াতে ছিল। আরে সেই চোরেরা, সেই মানে রাজাকারেরা এখন আসছে বাংলাদেশের প্রধান হতে। ভাই এগুলো হাস্যকর না? তোদের মানে কি পরিমাণে নোংরা হলে, কি পরিমাণের মানে মানুষের ভিতরে নোংরামি থাকলে, খারাপ মন মানসিকতা থাকলে যে এগুলো করতে পারে। যে আমার জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করে এখন বাংলাদেশের মানে ইয়া হতে আসছে। ভাই এগুলো করে না কখনো ভালো থাকা যায় না। তোরা রাজাকারে তোদেরকে বঙ্গবন্ধু, তোদের 14 গোষ্ঠী পর্যন্ত ফাঁসি দেওয়ার দরকার ছিল, সেটা করে নাই, উনি সেটা করেনি। এই রাজাকারের মানে বংশ নির্বংশ করে দেওয়ার দরকার ছিল, সেটা করে নাই। কারণ কি সেটা করে নাই? উনি অনেক মহান, সেটা দেখিয়েছে। আর সেটার ফলে কি হয়েছে, এই রাজাকারেরাই কিন্তু মানে ভিতরে ভিতরে ষড়যন্ত্র তৈরি করেছে। দেখেন এই চাঁদাবাজের যে প্রধান জিয়াউর রহমান, হ্যাঁ ওনাকেও আমি সম্মানের কথা বলি। যেমন যে খালেদা জিয়া, উনি প্রধান ছিলেন দেশের, তাই বলে আমি তাকে মানে তাচ্ছিল্য সুরে বলবো না। তবে আমি এটা বলতে চাই, জিয়াউর রহমান উনি কিন্তু বঙ্গবন্ধুর কি ছিল, বঙ্গবন্ধুর কাছে উনি কিছু ছিল, সাধারণ একজন মানুষ ছিল। সেই সাধারণ মানুষটা কিভাবে একজন রাষ্ট্রপ্রধান হতে পারে? তার মানে এখানে ঘাবলা ছিল, তার মানে এখানে অনেক সমস্যা, এইখানে ষড়যন্ত্র ছিল, এখানে একদম পানির মতো পরিষ্কার যে ষড়যন্ত্র চক্রান্ত করে বঙ্গবন্ধুকে মানে মেরেছে এই দেশের প্রধান হওয়ার জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি এটা বলতে চাই, ষড়যন্ত্র চক্রান্ত কখনো ভালো কিছু নিয়ে আসে না। টোকাইয়ের বাচ্চাদেরকে বলি শেষবারের মতো, তোদের লজ্জা শরম যদি থাকে, তোদের বাপ মা যদি তোদেরকে ভালো করে জন্ম দিয়ে থাকে, রাস্তাঘাটে যদি জন্ম না দেয়, তাহলে 32 নাম্বারের দিকে চোখ দিবি না। তোদের জন্ম যদি খারাপ হয়ে থাকে, যদি মনে করে থাকো হ্যাঁ আমাদের রাস্তাঘাটের জন্মের আমরা টোকাই, আমরা পথের জন্মের, তো তোরা 32 নাম্বারে চোখ দিবি, ওখানে আবার যাবি ভাঙার জন্য, আবার যাবি ইয়ে করার জন্য। গতকালকে দেখেন আরেকটা নটি মানে পুলিশ ভাইদের সাথে কি আচরণটা করেছে। মানে ওর যদি ভালো মানুষের জন্মের, তোর বাপ মা যদি ভালো হতো, সেই নটি পুলিশ ভাইদের মানে পিছন থেকে ওনাদেরকে টেনে হিস্ট্রে মানে ইয়ে করতেছে, তারপরে তাদের সামনে আঙ্গুল তুলে কথা বলছে। এই ফকিন্নি নষ্টা মাগি, তোর কি এই মানে আছে, সেই যোগ্যতা আছে পুলিশের সামনে যে কথা বলার? ফকিন্নির বাচ্চা, তোদের কি ওই যোগ্যতা আছে? তুই গতকালকে কি পরিমণির মতো ভাইরাল হতে আসছে। এ ফকিন্নি, তোর এই যে পরিমণির সাথে তুলনা করছে, এটা তো তোর 14 গোষ্ঠীর কপাল, তোর 14 গোষ্ঠীর কপাল যে তোদের পরিমণির সাথে তুলনা করেছে। পরিমণির পায়ের স্যান্ডেলের যোগ্যতা তোর আছে? ফকিন্নি, তুই যে মানে জনগণ সামনে যে বলতে ফাকিং ফাকিং, তোর মতো নষ্টা আরো একটা মানে কিছুদিন আগে বের হয়েছে না, পুরাই উলঙ্গ হয়ে মানে ভিডিও বানাইতেছে। তো তোরা তো ওই জাতি, বুঝছ নাই? তুই কিভাবে পুলিশ ভাইদের সাথে আঙ্গুল তুলে কথা বলস? তোর সেই যোগ্যতা কি আছে? ফকিন্নির বাচ্চা ফকিন্নি,
মানে আমি যদি সামনে থাকতাম, তোর তোর মুখের মধ্যে শুধু পাড়াইতাম আমি, আর থুতু ফেলতাম যে তুই যে পুলিশদের সাথে যে খারাপ আচরণ করেছিস। গতকালকে শুধু এই টোকাই বাহিনী তোদেরকে যদি পেদানি না দিত না, তোদের লজ্জা শরম আছে? তোদের লজ্জা আছে? যে তোদের কোনো লজ্জাই নাই, নির্লজ্জ তোরা। ছি ছি ছি, সেই জন্যই তো বলি তোদের জন্মের ঠিক নেই ভাই। জন্মের যাতে ঠিক না তাই তারা এমনই হয়, বুঝছিস? ওরা এমনই হয়। আরেক ফকিন্নি কি বলছে, এত কিছু মানুষ লাগবে না, 13 তারিখের জন্য আমরা হাসনাত কালাপাটা থাকলেই চলবে। এই ফকিন্নি, কালাপাটা তো দৌড়েছে, 12 তারিখ রাতেই তো পালাইছে, দৌড়ে দৌড়ে যে গাড়িতে উঠছে, ও তো পালায়। ইয়েতে গোপালগঞ্জে গিয়ে কি করেছিল, ট্রাঙ্কে ভরে করে আসছিল। তো তখন এই যে আনোয়ার সজীব তো দেখে নিয়ে কি একটা কবিতা বানিয়েছিল, মনে নাই আমি যেটা পড়ছি সেটা। আবার ইলিয়াস আমার পিছনে লেগেছে। আমি এরকম আনোয়ার সজীব কিন্তু তখন তোদেরকে এই কবিতাটা বানিয়েছে। জুলাই জুলাই ডাক পারি, জুলাই মোদের মামার বাড়ি, শ্বশুর বাড়িও বটে, জুলাই কিনে আনছি কেবল বেচবো বলে হাটে। খাইতে জুলাই, শুইতে জুলাই, ঘুমের মধ্যে স্বপ্নে জুলাই, জুলাই মোদের মুয়া, টাঙ্কে ভরে রাখবো জুলাই, যায় না যেন খোয়া। ফকিন্নির বাচ্চা জুলাই। তোদের জুলাই কি করে জানো? তোদের জুলাই এভাবে দেয়, বুঝিস নাই? আরো আছে তোদেরকে নিয়ে এত কঠিন কঠিন ভাবে লিখেছে আমার ভাইরা, আমার মানে বলা বাহুল্য। যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছি, এই টোকাই বাহিনী, চাঁদাবাজ বাহিনী আর রক্কাটা রাজাকার বাহিনীর কথা আমি এখন নাই বললাম। আমি বলতে চাই, আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, এখন 4 বাহিনী আমার পিছনে লেগেছে। রাজাকার বাহিনী, তারপরে টোকাই বাহিনী, চাঁদাবাজ বাহিনী, এবং যাদের জন্য কথা বলছি এখানে কিছু বাহিনী আছে, তারা আমার পিছনে লেগেছে। এখন সেই সত্যিটা আমি বলছি যে আমার জননেত্রী শেখ হাসিনা, আমি আমার কথাগুলো এখন বলি আমার ভাইদের জন্য, আমার ব্যক্তিগত কিছু কথা বলি। আজকেই শেষ, এই বিষয় নিয়ে আর কখনো কোনোদিন কথা বলবো না। আর আমাকে যারা খুব সহজ মনে করতেছেন, আমি এত সহজ কেউ না, এটা মাথায় রাখবেন। আমাকে একটা কথা বলার আগে 1000 বার চিন্তা করবেন যে কাকে কি কথা বলছি। আমি, যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কারা করছেন এটা ভালো করে জানেন। আমি তাহলে বলি, জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটছিলাম 2024 সালে। তখন টোকাই বাহিনীরা আমাকে, আমার পিছনে টোকাইদেরকে, ছোট টোকাইদেরকে লেলিয়ে দিয়েছিল বড় টোকাইরা। তারপরে আমি চিন্তা করেছি বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের জায়গা যেখানে, আমি সেখানেই যাব আমার জননেত্রীর জন্মদিন পালন করার জন্য। আমি কিন্তু সে প্ল্যান করে রেখেছি আরো কি 1 বছর আগের থেকে। এখন আওয়ামী লীগেরই একটা গ্রুপ থেকে, মানে একটা গ্রুপ, একটা সংগঠন, সেই সংগঠন থেকে আমাকে বলছে, আপু 1 লাখ লাগুক, 2 লাখ টাকা লাগুক, যাই লাগুক, আমরা নেত্রীর জন্মদিন পালন করবেন আপনি, আমরা কিন্তু সাথে থাকবো। ওকে, ঠিক আছে, আপনারা সাথে থাকবেন। তো তারপর আমি প্রথম দিক দিয়ে কিন্তু আমি কিন্তু কিছু বলিনি। আমি বলছি না, আমি আমার মতো করার চেষ্টা করব। আপনারা আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন। আমি বলছি আমার মতো আমি চেষ্টা করব। তখন কি করেছে, তখন ওরা কি করেছে যে না না আমরা আছি, আমাদেরকে অবশ্যই রাখবেন, আপনি আপনার মানে রাখলে আমাদেরকে ভালো হবে, এই সেই, আপু প্লিজ না করবেন না, মানে অনেক বলছে। তো সেখানে আমি বলছি, মানে আহাদ নামে একটা ছেলে তো বলছে, আপু আপনি একটু, আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর আমি এমন একটাই মানুষ, আমি জীবনে কোনোদিন কাউকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করি নাই, কখনো না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমারও তো মানে মনে একটা ইয়ে আছে না, আমার জননীর জন্মদিনটা মানে অনেক বড় করে করব, অনেক সুন্দরভাবে করব। যদিও টোকাই বাহিনী, রাজাকার বাহিনী, চাঁদাবাজ বাহিনী বাধা দিবে, তাও তো আমি করব আমার মতো।
তো আমি তো আমার মতো করবো, সেটা আমি প্ল্যান করে রেখেছি আগের থেকে। তো ওরা বলছে না যত টাকাই লাগুক আমরা দিব, আপনি করেন। তো আমি ঠিক আছে, আমার প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে, যে আর একটু মানুষ আমার সাথে বেশি নিব বা ইয়া করবো এরকম। আর আমি আমি সেটা আসছি পরে, মানে যেটা বলতে চাচ্ছি। তো তখন আমি আমার এই যে একটা আপুকে বলছি, তারপরে এই যে আমার এই যে দক্ষিণে যুবলীগ করে আমার টুটুল ভাইয়াকে বলছি, আর এই যে আরেকটা ভাইয়া আছে মনু ভাইয়া, ওনাকে বলছি। তো আমি বলছি ভাইয়া আমাকে একটু, আপনি কি আপনারা থাকবেন? বলে হ্যাঁ হ্যাঁ আমরা থাকবো, নেত্রীর জন্মদিন আমরা থাকবো। আমরা ভোরবেলা চলে গেছি স্মৃতিসৌধে, হ্যাঁ, ওখানে যে কেক কাটছি। আর নেত্রীর জন্মদিনের জন্য 5টা কেক কাটা হয়েছে। তো ওখানে আমি কেক রাতেই কিনে রাখছি, ওখানে নিয়ে গেছি। আপনার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, যে আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করতেছে। তখন এসে মানে একজন ইউটিউবার, মানে আরো পত্রিকার অনেক সাংবাদিক আছে, তারপরে চ্যানেলের আছে। তো একজন ইউটিউবার সে বলছে যে যে কোনো সময় আমি যেতে পারবো, আর অন্য সাংবাদিকেরা তো তেমন ভোরবেলা ওঠে না। তো তার আমি অনেকবার ফোন দিছি, তখন সে ফোনটা রিসিভ করেনি। তখন এসে আমি স্মৃতিসৌধে চলে গেছি আপুদের সাথে, একদম ভোরবেলা, একদম 6টার সময় চলে গেছে। ওখানে গিয়ে আমাদের মতো করে আমরা স্মৃতিসৌধে আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটলাম। আমার মোবাইলে যতটুকু ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন। তারপরেই যে 11 ওখান থেকে আসছি শাহবাগে ফুল কিনবো, তারপর মানে পদ্মা নদীতে যাব। তখন শাহবাগে যখন ফুল কিনি, তখন ওই ইউটিউবারকে আমি ফোন করেছিলাম। আমি ফোন করে বলছি যে আমরা যে ওখানে পদ্মা নদীতে যাব, তুমি কি, তোমার যদি কেউ থাকে আমার ভিডিওটা যেন করে দেয়, ওরকম কাউকে দাও। বললে যে আচ্ছা আমি আসতেছি। সে 2 ঘন্টা আমাকে বসে রাখছে। আমরা অনেক ফুল কিনছি, প্রায় 7,000 টাকার মতো ফুলই কিনছি ওখানে, যে পুরা নৌকাটা সাজাবো ওইভাবে। তখন এই যে মানে ফুল কিনে ওখানেই টিএসসিতেই দাঁড়ায় আছি, মানে গাড়ির ভিতরে আছি। তো সবাই অনেক ভয় পাইতেছে আমাকে। আজ কিসের ভয়? ভয়ের কি আছে? আমরা থাকতে পারি না, যে কোনো জায়গায় দাঁড়াইতে পারি। আর আমি কাউকে ভয় পাই না, এটাই সত্যি কথা। আমি কোনো টোকাই বাহিনীকে ভয় পাই না। টোকাই বাহিনী কি এই দেশের নাকি? ওরা রাজাকারের বংশধর, ওদেরকে কেন ভয় পাবো? আমরা বাংলাদেশের মানুষ। তখন এই যে ও সে আসছে, প্রায় 2 ঘন্টা পরে 2টা ছেলেকে নিয়ে আসছে। তখন ওর হাতে আমি, যেহেতু আসছে আমাদের জন্য নেত্রীর জন্মদিন, মানে আমি একটা আনন্দিত উল্লাস। তো এখানে মানে আমি 10,000 টাকা, 10,000 না 9,500 টাকা আমার খরচ হয়েছে। আর ওই ভাইয়াদের হয়েছে 2 জনে 5,000 করে 10,000 টাকা দিয়েছে। আর ওই আপুটা দিল 5,000 টাকা, মানে আমরা খাবারও ইয়ে করছি। আর ওই যে সংগঠনের কথা বলছি, বাংলাদেশ প্রবাসী যুবলীগের, ওনারা হচ্ছে 20,000 টাকা দিছে। ওনারা 1 লাখ 2 লাখ বলে পরে লাস্টে এসে বলছে কি 20,000 টাকা দিব। ওকে, আমি হা না কিচ্ছু বলি না, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ, আমি তো অন্যভাবে চিন্তা করে রাখছিলাম। তো যাই হোক, ওনারা যা দিছে তাই, এটা তো আর বলার কিছু না। তো তখন হচ্ছে যে আমরা মানে এভাবে 2টা গাড়ি নিয়ে তখন গেলাম এসে স্মৃতিসৌধে। তারপরেই সে পদ্মা নদীতে তো 2টা ছেলেকে ওই ইউটিউবার নিয়ে আসছে আমাদের ভিডিও করার জন্য। তখন এই ভিডিও গুলা, হ্যাঁ, ও পদ্মা নদীতে গেলাম, কেক কাটলাম, নেত্রীর জন্য সবকিছু করলাম। তখন হয়েছে ভিডিও গুলা ওরা করে নিয়ে আসতো। তো আমি 2টা ছেলেকে আমি বলছি ভাইয়া তোমরা, কিন্তু ওদেরকে 2,000 টাকা দিচ্ছে, মানে মোট হয়েছে ওদের পিছনে 5,000 টাকা গেছে। ওই যে ইউটিউবারকে 5,000 টাকা দিয়েছি আমি। প্রথমে তো ওকে 1,000 দিছে, পরে রাতে আবার 2,000 টাকা দিয়েছি। আর ওই 2 ছেলেকে দিছি 2,000 টাকা, মানে মূল হয়েছে ওর পিছনে 5,000 টাকা গেছে। তো আমার করতে হচ্ছে, আমার আবার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। আমি যদি ওইরকম হইতাম তাহলে আর আমি ওই মিডিয়া ছেড়ে এখানে এসে মানে ওরকম ইয়ে করতাম না। তো যাই হোক, রাতের 12টা পার হয়ে যাচ্ছে, ও কোনো ভিডিও আমাকে দিচ্ছে না। ওরা আমি পায়ে ধরতেছি, আমি চিৎকার করতেছি, ভাই তুমি আমাকে 2 মিনিটের একটা ভিডিও দাও। ওরা তো বলতেছে যে আমাদের থেকে টাকা নিয়ে ওরা নিজেরা ক্রেডিট নিছে। ওই যে একটা মানে গ্রুপ থেকে, সংগঠন থেকে টাকা দিছে, তারা বলতেছে আমি নাকি ক্রেডিট নিচ্ছি ওনাদের টাকা দেওয়া। মানে আমার টাকা কোথায় গেল? আমার 2 ভাইয়ের, ওনাদের টাকা কোথায় গেলো? ওই আপু, যে আপু মানে যে উনি ব্যাংকে চাকরি করে, জুয়েল নাম, উনিও টাকা দিছে। তো ওনাদের, আমরা যে নিজেরা টাকা দিছি, তো আমাদের ইয়ে গেল কোথাও? ওনারা বলতেছে ওনাদের ইয়ে দিয়ে ক্রেডিট নিচ্ছি। আমাকে খাঙ্কি দালাল বলে একজন ইয়ে দিচ্ছে। আমি না, সেটা তোর মা তোর বোন, এইভাবে চিন্তা করো, যে কাউকে খারাপ গালি দিলেই কিছু না। তো যাই হোক, তো ওনারা কি করেছে,
আমাকে বলতেছে ক্রেডিট নিচ্ছি। আমি তো ভাই জীবনে কোনোদিন কারো কাছ থেকে মানে আমি মানুষের কথাকে খুব ভয় পাই, সত্যি কথা আমি অনেক ভয় পাই যে কেউ যদি ইয়া করে কথা বলে সেটাকে আমি অনেক নিতে পারি না। তখন রাতের 12টা পার হয়ে গেছে, তখনও তার পায়ে ধরতেছি একটু ভিডিও দাও একটু ভিডিও দাও। মানে ভাই আমি আমার নিজের টাকা দিয়ে ভিডিও বানাই আনছি, ওদের কাছে ভিডিওটা আছে আর আমাকে দিচ্ছে না। সেই যে তার পেজে ছাড়বে, তার মানে তার পেজে ছাইরা সে টাকা ইনকাম করবে, এরকম একটা ধান্দা। আমি যে ওরে আমি পায়ে ধরতেছি, ওরে আমি এত চিৎকার করতেছিলাম, আমি মনে হইতেছে মানুষের বাপ মা মরে গেল, মানে এইভাবে কাঁদে না। শুধু ওরা বলবে যে মানে বলতেছে অলরেডি ক্রেডিট নিচে নিচে সে নিচে, মানে তারা বলবে যে আমি মিথ্যা। ভাই আমি তো মিথ্যা, এটা আমি প্রমাণ যেন না করতে পারে। আমি এই ইউটিউবারকে 1000 বার আমি ফোন দিতেছি, ভয়েস পাঠাচ্ছি, সে আমার ভয়েস গুলো শুনছে। আমি শুধু চিৎকার করতেছি, আমি বলছি তোমার পায়ে ধরি, দয়া করে তুমি আমার একটু ভিডিও দাও একটু ভিডিও দাও। না, দিলই না। সেই রাতের 1টা বাজে, তখনও সে আমাকে ভিডিও দেয় না। তখন ওর আমি গালি দিছি। তখন আমি বললাম তুই কোনো মানুষের জন্মের না, তুই কুত্তার জন্মের। তুই মানুষের জন্মের হলে তুই আমার টাকা দিয়ে ভিডিও বানিয়ে নিয়ে এসছিস, সেই ভিডিও নিয়ে তুই মানে তুই নিজের ইনকাম করার জন্য ভাবতি না। এই গালি দিয়ে ওর আমি ব্লক মেরে দিয়েছি। আমার পিছনে ষড়যন্ত্রটা কে করেছে শুরু? সেই ইউটিউবার রামপুরাতে তাকে এক নেত্রী, যুব মহিলা লীগের নেত্রী, সে আবার যে সাদ্দাম হোসেন যে ছাত্রলীগের, তার সাথে খুব ভালো সম্পর্ক। সেই নেত্রীর নাম রাজিয়া সুলতানা। সে বলছে এক মানে বদমাইশ যে কিছুদিন আগে রাজ নামে আমার নামে ভিডিও বানাইছে, সেই রাজকে নাকি রাজিয়া সুলতানা বলছে। এটা বড় ভাই আমাকে বললো যে তোমার নামে এইগুলো বলছে, তো কয়েকজনই বল। তো আমি এটা বলতে চাই, এই রাজিয়া সুলতানা প্রত্যেকটা গ্রুপে গ্রুপে যে কি বলছে আমি নাকি সোর্স হয়ে কাজ করতেছি, আমি মানে আমার নামে কি কি বলছে আপনারা দলের মানুষ জানেন যে আমার নামে কি কি বলছে। আমি এখানে প্রকাশ না করি, এখানে রাজাকারেরা আছে, আমাকে অনেক বাজে বাজে কথা বলতেছে, লিখতেছে মানে এখানে। তো আমি সেগুলা না বলি যে আমাকে নিয়ে কি কি কথা তুলছে। আমি বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, আমি এটা বলতে চাই, আমি যখন কথা বলেছি 2024 সালের আগস্টের 15 তারিখ থেকে আমি রাজুর সামনে যে কথা বলছি ওইখানে যে, আর আগস্টের 9 তারিখ থেকে আমি রাজপথে। আমি যখন কথা বলছি কেউ ছিল না, কেউ ছিল না, কোনো একজন ব্যক্তি ছিল না জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলার। আমি প্রতিজ্ঞা করেছিলাম 2024 সালের আগস্টের 5 তারিখ যে আমার জননেত্রী চোখ মুছতে মুছতে গণভবন থেকে যাচ্ছে, সেদিন আমি প্রতিজ্ঞা করেছি বাংলাদেশের একজন মানুষ যদি ওনার পক্ষে কথা না বলে আমি একাই বলবো, বাংলাদেশের একজন মানুষ যদি রাজপথে না নামে আমি একাই নামবো। আমার প্রতিজ্ঞা আমি রাখার চেষ্টা করে যাচ্ছি সেই শুরু থেকে। আমি আমার নিজের টাকা খরচ করে করে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে উৎসাহ দিচ্ছি, রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে বলছি যে আপনারা জননেত্রী শেখ হাসিনা কি ভালো করেছে সেটা আপনারা মানে মন থেকে চিন্তা করেন যে উনি কতটা করেছে বাংলাদেশের জন্য, কি না করেছে আপনারা দেখেন, কি না করেছে উনি, এত উন্নয়ন করেছে, এত কিছু করেছে। আর যা কিছু হয়েছে এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। আমি সেই শুরু থেকে, আপনারা বিভিন্ন ইউটিউবের চ্যানেলে দেখেন নাই আমাকে আমি কথা বলেছি, আপনারা দেখেছেন কিনা যে আমি কথা বলেছিলাম? তখন আমি কাউকে দেখি না, এখন হাজার হাজার মানুষ কথা বলছে। এখন আমি কি হয়ে গেলাম? আমি সোর্স হয়ে গেলাম। চিন্তা করেন মানুষ কতটা অকৃতজ্ঞ, কতটা নোংরা, কতটা নিকৃষ্ট হইলে আমার নামে এত বড় মিথ্যাচার করতে পারে। ওই ইউটিউবারকে আমি গালি দিয়েছি কেন? এই ইউটিউবার ওই নেত্রীকে ধরেছে। সেই নেত্রী আমার সম্পর্কে না জেনে না শুনে, সেই নেত্রী একা না কিন্তু আরো অনেকজন আছে, গোপালগঞ্জের আছে 2 জন হাজবেন্ড ওয়াইফ, এখন আর নাম না বলি। তারপরে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমার বাসায় শিবিরে লোকজন আসছিল, মানে এসে বলছে ডিবি থেকে আসছে, আপনারা নিজেরা দেখছেন দরজা ভাঙতেছিল। ওই নষ্টারা বলে আমি নাকি মিথ্যা,
এই আমি লাইভে ছিলাম, তিনবার লাইভে গিয়েছি। আমার বাচ্চাটাকে পরিমাণে ভয় পাইছে, আপনারা নিজেরা দেখছেন। সেই জায়গায় বলে আমি নাকি মিথ্যা। এই যে আমার বাসায় আরেকটা মেয়ে থাকে, ওকে আমি বোন বানাইছি। ও 5 আগস্টের পরের থেকে এমন ভাবে দলের জন্য কথা বলে যাচ্ছে, এত কাজ করে যাচ্ছে, প্ল্যান করে কাজ বলতেছে যে আমি এরকম। যদিও আমার সাথে মানে চলে গেছে আরো 2 দিন আগেই, তো ওর এখান থেকে অফিস দূরে হয়ে যায়। তা আমি বলতে চাই, ওরেও নাকি বলতেছে যে এত কিসের ভালোবাসা, এত কিসের ভালোবাসা। আরে ভাই, ভালোবাসতে না মন লাগে, ভালোবাসবো না কেন? আমি যে লাইভে গিয়েছি সেই লাইভ নাকি মিথ্যা ছিল। আমার ডিবি পুলিশ আসলে তাহলে ওকে কেন অ্যারেস্ট করে নাই? তার মানে ডিবির সাথে ওর ভালো সম্পর্ক, ও এই ব্যবসা করে, মানে সেটা নাম না নিলাম, আপনারা জানেন। আমি জীবনে এটা হাতেও নিয়ে দেখি নাই, কোনোদিন না ভাই। সেই ফ্যামিলির থেকে আসি নাই, সেই সেই বাবা মা আমাকে জন্ম দেয় না। আমার বাপ মায়ের জন্ম যেমন সুন্দর, আমারটাও যেমন সুন্দর, সেই কারণেই কিন্তু এগুলো শিখি নাই। আর আজকে আমাকে কি বলতেছে যে আমি নাকি এই ব্যবসা করি, তার জন্য ডিবি পুলিশ এসে আমার ধরে নাই, আমি তার সাথে মানে বিভিন্ন গ্রুপে যাই বলতেছে। মানে কতটা নষ্ট ওরা, কতটা নিকৃষ্ট, কতটা খারাপ হইলে মানে আমাকে নিয়ে ষড়যন্ত্র করে। কি রে ভাই, কেন রে ভাই, কেন ভালোবাসতে পারবে না? জননেত্রী শেখ হাসিনা একার কারো সম্পত্তি? উনি একার, উনি পুরো বাংলাদেশের, উনি পুরো বিশ্বের। ওনাকে নতুন করে কেউ আসবে না। আপনারা যারা আছেন তারাই শুধু ওনাকে ভালোবাসবেন, আর কেউ ভালোবাসবে না। আপনারা ভালোবাসেন না। যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কান খুলে শুনে রাখেন, আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন না। আপনারা স্বার্থের জন্য ওনাকে বুঝান ভালোবাসি। যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে মন থেকে, তারা আমাকে ভালোবাসে। আমাকে নিয়ে তারা ষড়যন্ত্র করে না। ওই ইউটিউবার এই রাজিয়া সুলতানাকে বলছে, সেই রাজিয়া সুলতানা আরো কয়েকজন যারা কিনা মানে আমাকে দেখে হিংসায় জ্বলে যাচ্ছে, যে নেত্রী আমাকে পছন্দ করতেছে, সেই জন্য তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই ছাই হওয়ার মধ্যে আগুনে ডিগি ঢেলে দিল। কেন এত ষড়যন্ত্র কেন করছেন আমাকে নিয়ে? 13 মাস আগে মনে হয় নাই আমি সোর্স হয়ে কাজ করছি? তখন আপনাদের কাছে মনে হয় নাই? তখন মনে হয় নাই? আজকে আমার অসুস্থ বাবা, যার কিনা 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, যে কিনা নিজে নিচে চলতে পারে না, আমার বাবা প্রচুর অসুস্থ, সেই মানুষটা তার নিজের ঘরে থাকতে পারে না। আজকে এসে আপনারা আমাকে এই উপাধি দিচ্ছেন। 1 বছরের মধ্যে না, এই 14 মাসে 7 বার বাসা চেঞ্জ করেছি, 7 বার। 4টা বাসার থেকে অ্যাডভান্স ফেরত দেয় নাই। আপনাদেরকে বললে আপনারা মনে করেন যে ও কেন এগুলো বলছে, কেন এগুলো বলছে। আপনাদের লাগে না, যার শরীরে ঘা লাগে না সেই বুঝতে পারে ঘায়ের ক্ষতটা কত। আপনারা এখানে অনেকে অনেক কিছু বলবেন, এগুলো আবার বলার দরকার হচ্ছে, এগুলো কেন করতে হবে, এগুলো এই কেন সেগুলো। নেবার আমি একটা কথা বলি, যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছেন তারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন না, এটা মাথায় রাখবেন। আপনারা মুখে মুখে ভালোবাসেন, আপনারা মন থেকে ভালোবাসেন না। মন থেকে কারা ভালোবাসে জানেন? যারা আমাকে ভালোবাসে, আমাকে বলছে তুমি মন খারাপ করো না। যিনি কিনা এখনো জেলখানায় আছে, একটা ছবি দাও, যিনি কিনা জেলখানায় আছে, আরজু, শামীম আরা আরজু, ওনার নিজের সন্তানের মতো করে আমাকে জেলখানায় রেখেছে। ওনার সাথে প্রথমে যে ওনার সাথে আমার দেখা, উনি পুরা বাচ্চার মতো করে আমাকে রেখেছিল। সে হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, কারণ উনি বিয়ে করেননি, ওনার এত বয়স হয়ে গেছে, উনি বিয়ে করেননি, শুধু নেত্রীকে ভালোবেসে বলে সেই কারণেই কিন্তু উনি বিয়ে করে নাই। উনি হচ্ছে নেত্রীকে ভালোবাসে। আর যারা আমাকে নিয়ে চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, তারা কখনোই নেত্রীকে ভালোবাসেন না। এটা 100%, এটাই বাস্তব, কখনোই না। আর আমার যে ভাইয়েরা আমাকে সাহস দিচ্ছে, আমাকে বলছে তুমি মন খারাপ করো না, তারা নেত্রীকে ভালোবাসে।
আমি সেই শুরু থেকে আমি আমার নিজের থেকে খেয়াল করি না, আমার কোনো কি আমি আমার নিজেরা চেঞ্জ করে ফেলছি। যে মানুষগুলো আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমার কাছের ছিল, বছরের পর বছর তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমি সেই মেয়ে, আমার নেত্রীকে নিয়ে বাজে কথা বলেছে, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমি কাউকে এই জায়গায় কারুর সাথে না, আমি এইখানে আমি একদম আমার মতো, কাউকে মাফ করি না, কেউ রেহাই পাবে না। আমার নেত্রীকে নিয়ে, আমার জননীকে নিয়ে যারা মিথ্যাচার করবে, ওনাকে নিয়ে যারা বাজে কথা বলে, আমি কারোর সাথে সম্পর্ক রাখিনি। আর আমাকে বলছে এসে আমি নাকি মানে দলের লোকদেরকে ধরা দিচ্ছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কেউ যদি প্রমাণ করতে পারে, সত্যি ভাবে প্রমাণ করতে হবে, মিথ্যা ভাবে না। মিথ্যা ভাবে প্রমাণ করলে মনে করব সে জারজ সন্তান। সত্যি ভাবে প্রমাণ করতে হবে যে আমি এমন কিছু করতে পারি। আরে তোদের মানে ইয়া হয় কিভাবে যে আমি এরকম কিছু করতে পারি, যে মানুষটা কিনা নিজের জীবনের কোনো মায়া করি নাই। আমি প্রত্যেকটা মুহূর্তে যখন আমি আমার ভাইদেরকে বলি যে আমার মিছিলে যাওয়ার জন্য আমাকে বলবেন, কেউ তো, আমি অন্য কোনো মেয়েকে আমি বলি না, আমি কাউকে বলি না। আমার অনেকে ফোন করে বলে আপু মিছিলে গেলে বলবেন, আমি কখন প্রথম থেকেই আমি বলি না। যদি কোনো সমস্যা হয় পরে বলবে যে আপুর সাথে গিয়ে আমার সমস্যা হয়েছে। আর সেই আমাকে বলে আমি নাকি তাদেরকে ধরাই দিই। মানে আল্লাহর গজব পড়বে, গজব, একদম গজব পড়বে। আমি বললাম তো, যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করে, আমাকে নিয়ে মিথ্যাচার করে, ওই মানুষগুলো জীবনে ভালো থাকতে পারে না, কখনো ভালো থাকে না। এই ইউটিউবারকে আমি গালি দিলাম কেন, সেই ইউটিউবার এই নেত্রীকে দুচ্ছে, নেত্রী আরো কয়েকজনকে সাথে নিয়ে একটা গ্রুপ তৈরি করছে, সে গ্রুপ তৈরি করে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। তোমাদের এত জলে কেন আমি এটা বলি, জননেত্রী শেখ হাসিনা কারোর একার না, বুঝছেন? নতুন কেউ আসতে পারবে না, নতুন কাউকে চান্স দিব না। আমরা আছি, আমরাই লুইটা পইরা খাবো। ভাই এখানে কেউ খেতে আসি নাই, আমরা তাকে ভালোবাসি। আমি একা কাজ করছি, আমি একা কথা বলছি না, পুরো বাংলাদেশের কত হাজার হাজার মেয়েরা ওনার জন্য চোখের পানি ফেলছে, হাজার হাজার মেয়েরা ওনার জন্য কাঁদে, হাজার হাজার মেয়েরা ওনার জন্য প্রতিবাদ করে যাচ্ছে, ওনার জন্য মানে হাজার হাজার মেয়েরা ওনাকে ভালোবাসে, হাজার হাজার ছেলেরা ভালোবাসে। আমি সেই শুরু থেকে রাজপথে, আমি কাউকে ভয় পাই না। আমি মিছিলে যাই কেন, সেইটাও তাদের সমস্যা। ছেলেদের সাথে মিছিলে যাই, তার মানে 4-5টা ছেলে নাকি আমার কাছে আমি রেখে দিছি, সেই ছেলেদেরকে দিয়ে নাকি আমি টাকা ইনকাম করি। ভাই কতটা জন্মের দোষ হইলে মানে আমাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে? আমি আমার নিজের বাপের, নিজের মানে ফ্যামিলির টাকা দিয়ে চলি, সে নিজের ভাইয়ের টাকা দিয়ে চলি, নিজের হাজবেন্ডের টাকা দেয়, সে আমারে বলে এসে যে আমি নাকি ইয়া করি, এই যে লোকেতে কোনো একজন এসে বলুক, কোনো একজন নেতার থেকে নাকি আমি টাকা নিছি। কার কাছ থেকে আমি টাকা নিছি? আমাকে হীরা আপু, উনি আমেরিকায় থাকে, তখন আরো কয় মাস আগে আমরা যখন বাসা চেঞ্জ করবো তখন বলতেছে যে হীরা আপু, উনি আমার আপু হয়, হীরা আপু আমাকে মানে কিছু টাকা দিছে। তো আর এই যে শাহেদ ভাইয়া, আর একজন কোনো মানুষ আমারে বলতে আমি কারো কাছ থেকে টাকা নিচ্ছি? আমি সেই মেয়ে, আমার পরিবেশ দেখে কি মনে হয় যে আমি ওরকম? আর বলে কি নেতারা তারে টাকা দেয়। ছাত্রলীগের কত ভাইয়েরা কত কষ্ট করতেছে, কার খবর কে কয়জনে নেয়? আর আমি ওই রকম মেয়ে। মিডিয়াতে না চ্যালেঞ্জ আছে, মিডিয়াতে লাখ লাখ কোটি কোটি টাকা মানে ইনকাম করে মেয়েরা, মানে কত কিছু করে বেড়ায়। আমি কিছু করি নাই, আমার টাকার লোভ নাই ভাই, আমি কেন ইয়ে করতে যাবো? আমার টাকা পয়সার কোনো লোভ নাই। আমার কেন জানি আমার মনে হয় আমার থাকার জায়গাটা থাকলে হবে একদম চকচকা। আমি একটা, ও আবার কি বলছে, যে টুকাই শয়তান লোক আমার এনে ভিডিও বানাইছে, সে আরেকটা ভিডিও বানাইছে যে ও 50,000 টাকার বাসায় থাকে, তার ইনকাম সোর্স কি? তুই কি আমারে জিজ্ঞেস করছো তো একবার যে আমার ইনকাম সোর্স কি, আমাকে কে টাকা দেয়? তুই যে এই ভিডিওটা বানাইছে তাই নাকি আরেকটা ভিডিও বানাইছে, মানে সে কতটা নির্লজ্জ চিন্তা করেন। সে আমাকে নিয়ে এই ধরনের ভিডিও একটা বানাইছে, যে তারপরে আবার গ্রুপে এসে বলছে যে আমাকে বলছে তাই আমি এরকম ভিডিও বানাইছি। তুই বললেই তুই এরকম ভিডিও বানাবি?
আমাকে তুই ল্যাংটা বানাই ফেলছ, আর আমাকে শিকড় থেকে তুলে ফেলার এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র, এত চক্রান্ত কেন? আমি কি কারো বাড়াবাতে ছাই দিয়েছি? দেইনি তো। আমি সেই মেয়েই না, আমি সেই মেয়েই না। আমি কখনো কারোর বদনাম করা, কারো খারাপ চাওয়া, কাউকে নিয়ে বাজে চিন্তা করা, এগুলো আমার মাথায় আসেই না, কোনোদিন আসে না। আর আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, আমাকে নিয়ে যারা চক্রান্ত করছেন, আমাকে নিয়ে আমাকে ডুবানোর জন্য, আমার নামকে বদনাম করার জন্য, আমি বলি আল্লাহর কাছ থেকে আল্লাহ যেন এই গজব ঢেলে দেয়। আমি শুধু এইটুকু বলবো, আল্লাহ তোমাদেরকে গজব ঢেলে দিব, যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছো, চক্রান্ত করছো, যারা কিনা আমার জননীর কাছে আমাকে খারাপ বানিয়েছে, ওনার কাছে পর্যন্ত বলছে যে আমি এই করি। আরে তোরা তো আমার সম্পর্কে আগে জানতি, তোদের গজব আল্লাহর থেকে তোদের গজব পড়বে। আমি তো প্রত্যেকটা, আজকে সারাদিন আমি রোজা ছিলাম, আমি শুধু রোজা মুখে বলছি, আল্লাহ যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে, মিথ্যাচার করছে, কিছু টাকা খেয়ে, কোনো কিছুর বিনিময়ে, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিও। এই ষড়যন্ত্র, এই চক্রান্তের ফল যেন দেখে পুরো বাংলাদেশ দেখছে। তোদের কি একটুই নাই? এই যে আমার জননীকে, আমার ভালোবাসাকে যারা অসম্মান করেছিল, তাদেরকে নিয়ে মানুষ হাসে, তাদেরকে মানুষ তুই করে কথা বলে, তাদেরকে মানুষ থুথু ফেলে। আর আমাকে যারা ষড়যন্ত্র করছিস, আমার জননীর কাছে আমাকে খারাপ বানাইছিস, আল্লাহ তোদের মুখে থুতু ফেলবে, আল্লাহ তোদের মুখে থুতু ফেলবে, এটা মাথায় রাখিস। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবি যে কোনোদিন আমি এমন কোনো কিছু করি নাই। আর আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছিস, ষড়যন্ত্র বন্ধ কর, এটুকুই বলবো। আমি এগুলো আশা করি না, কারণ আমি পরিশ্রম করে যাচ্ছি আমার জননীর জন্য, কিছু পাওয়ার আশা না। এখানে পাওয়ার কি আছে যে ভাই? ওনাকে ভালোবাসবো না? ওনাকে যে কেউ ভালোবাসতে পারে, বাংলাদেশের যে কোনো মানুষ ওনারে ভালোবাসতে পারে। উনি তো ভালোবাসারই মানুষ। উনি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে জননেত্রী শেখ হাসিনা। উনি একজন বাংলাদেশ, আর বাংলাদেশের মানুষ। আমি ওনাকে ভালোবাসি, ওনাকে ভালোবাসবো। ভালোবাসা কি জোর করে কেউ কি কেড়ে নিতে পারবে? আমার মুখ বন্ধ করে দিবেন, আমি মিছিলে যাব না, আমি ওনার পক্ষে কথা বলবো, এমন কিন্তু অনেক ইউটিউবে চ্যানেলে আমার কথা শুনেন না। কারণ হচ্ছে ওই কুকুরটা আছে না, ওই কুকুরটা কিন্তু সবাইকে বলে দিছে যে আমার কথা যেন না নেয়, বা আমি যেন এই যে ওই যে রাজ নামে বেয়াদবটা আমার নামে ভিডিও বানাইছে, সেই মানে এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম। তখন বলে কি না, তোমার সাথে কথা করা যাবে না। আমার একটা ফ্রেন্ড বল, তো আমি যে কেন? ওই যে সানি ভাইয়া বলছে, সানি নাকি বলছে যে আমার আর কথা বলবেন। তার মানে কেন? একদম ক্লিয়ার যে ওরা আমি গালি দিছি বলি সে ওই নেত্রী তার কাছের, বুঝেনি তো? তো সেটা আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। তো তোরা আমার নিয়ে ষড়যন্ত্র করছিস, যারাই করছিস, আল্লাহ তোদের ষড়যন্ত্রের ফল দেখাবে। আমি প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু অভিশাপ দিই। মানুষকে অভিশাপ দিতে হয় না, কিন্তু অভিশাপ চলে আসে ভাই। অক্লান্ত পরিশ্রম করছি, অক্লান্ত পরিশ্রম, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, নিজের ঘরে বাজার পর্যন্ত করি নাই। সেই মানুষটা আমি রাস্তায় ঘুরে মানুষকে বুঝাইছি, সারা দেশের মানুষকে আমি কথা বলছি, সেই নারায়ণগঞ্জে গিয়ে কথা বলছি সাধারণ মানুষের সাথে, সে মানে রিক্সাওয়ালাদের সাথে, চাকরিজীবী তাদের সাথে, সে পাবনা চলে গেছি, কত জায়গায় গিয়ে আমি কথা বলছি যে উনি বাংলাদেশের অনেক কিছু করেছে, উনি উন্নয়ন করেছে, ওনাকে আপনারা ভুল বুঝবেন না, এটা ষড়যন্ত্র হয়েছে, এটা চক্রান্ত হয়েছে। তখন মানুষ বুঝছে, তখন মানুষ বুঝছে। ওকে কলে নিতে বলতেছে, কিভাবে তোমার আন্টিকে কলে নিতে বলছে, একটু দেখো তো। কল দেন আমাকে। যে বল এখন দিব না, পরে। সারা বাংলাদেশের মানুষকে বুঝাইছি আমি, প্রত্যেকটা জেলায় আমি গেছি। আমি কাউকে বলছি যে আমি এখানে আসছি, ওইখানে আসছি? আমি শুধু আমার জননেত্রীকে নিয়ে, আমি কি করেছি? আমি ওনার পক্ষে কাজ করে গেছি। আমি যতটুকু আপনারা আমার দেখেন, তার চেয়ে বেশি আমি ভিতরে কাজ করেছি। আমার সামনে যতটুকু দেখেন, আজকে
আমাকে এসে বলে এই ধরনের কথা, আমাকে নিয়ে ষড়যন্ত্র করে। চিন্তা করেন মানুষ কতটা অকৃতজ্ঞ হইতে পারে আমাকে নিয়ে বাজে। কেন 13 মাস আগে বলো নাই আমাকে নিয়ে এই ধরনের কথা? তখন আপনারা কোথায় ছিলেন? ছিলেনটা কোথায়? তখন মনে হয়নি আমি এরকম কিছু, আমি এই সোর্স, আমি সেই সোর্স, আমি লোকদের ধরাই দিই, তখন মনে হয় নাই? চ্যালেঞ্জ করে দিলাম যে চ্যালেঞ্জ, কেউ যদি আমার সামনে এসে প্রমাণ করতে পারে যে আমি এমন কিছু করছি। ভাই আমি এমন কিছু করতেই তো পারি না। যে মানুষটাকে আমি ভালোবাসি আমার জীবনের সবটুকু, আমার আমার নিজের জীবনের কোনো মায়া করি না ভাই। আমি আমি মনে করি মানে আমি যখন মিছিলে যাই, আমি মনে করি আজকে আমাকে মেরে মেরে ফেলুক, তাও আমার নেত্রী যদি তার সম্মানের জায়গায় ফিরে পাক। আমি এভাবে চিন্তা করি, আমারে মারবে তো মারুক, আমাকে জেলে ঢুকাবে জেলে ঢুকাও, সমস্যা নেই। আমি এভাবে চিন্তা করি, মানে এতটা ভালোবাসি ওনাকে। আর এখন আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে। আবারও শেষবারের মতো বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, কেউ এসে প্রমাণ করবেন, কিন্তু সত্যি সত্যি প্রমাণ করবেন। আর সত্যি প্রমাণ না করলে তো বললামই আপনারা কি সন্তান। আর আমি ওনাকে ভালোবাসবো। আপনারা পারলে আমারে ঠেকায়েন, বুঝছেন না? যতই ষড়যন্ত্র করেন না কেন, আমি যতক্ষণ মনে করি যে আমি রাজপথে আছি এবং থাকবো, ততক্ষণই থাকবো। আমি যখন মনে করব না আমি এখান থেকে থাকবো না, তখন থাকবো না। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন। কমেন্ট দেখছেন না কেন? আর দেখছি ভাইয়া কমেন্ট, সবাই কমেন্ট করতেছে, আমি হয়তো রিপ্লাই দিব পরে। আপনারা যারা আমাকে সাপোর্ট দিতেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে হয় এমন চিন্তা করি যে আমার শরীরের রোগ, যদি চামড়া কেটে আপনাদের জন্য জুতা বানিয়ে দিই তাও কম হয়ে যাবে। মানে আমি এতটাই কৃতজ্ঞ আপনাদের কাছে, যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার ভাইয়েরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আজকে আমি আপনাদের কাছে বলে দিলাম কারা আমাকে নিয়ে মানে ষড়যন্ত্র করছে। সেই ইউটিউবার থেকে শুরু করে তার আমি কেন গালি দিলাম, সেইখান থেকে সে নেত্রীকে ধরছে, সেই নেত্রী আবার অন্যরা যারা, যেই নেত্রীরা আমাকে নিয়ে জ্বলছে, মানে আমি কেন কথা বলি? আরে ভাই কথা বলবো না কেন? আপনাদের তো আরো খুশি হওয়ার কথা। আপনাদের খুশি হওয়ার কথা না যে আপনাদের জননীকে, মানে আপনাদের নেত্রীকে নিয়ে আমি এত ভালোবাসি, তার মানে আপনারা আমাকে ভালোবাসবেন। এটাই আমি আপনাদেরকে আশা করি না? এটাকে আশা করতে পারি না যে যার আমি ওনাকে ভালোবাসি, ওনাকে যদি আপনারা পছন্দ করতেন মন থেকে, তাহলে আপনারা আমাকে ভালোবাসতেন, আমাকে পছন্দ করতেন। আমি তো আপনাদের থেকে ভালোবাসাটাই চাই, সম্মানটা চাই ভাই। আমি আত্মসম্মানটাই আমার সবচেয়ে বড়, আমি আর কিচ্ছু চাই না। তো আপনারা আমাকে ভালোবাসবেন, আপনারা আমাকে উৎসাহ দিবেন যে হ্যাঁ, আমার ভাইয়েরা যেমন অনেকেই মেসেজ দিচ্ছে। হ্যাঁ, আমার এক ভাই বলছে মানিক, তো যে আমার সাথে সবাই আছে। হ্যাঁ, আমি এটা বলতে চাই যে তা আমি শুধু এটা বলতে চাই, আপনারা আমাকে ভালোবাসবেন। আপনাদের কাছ থেকে আমি একটু ভালোবাসা চাই, একটু একটু উৎসাহ চাই। আমি যেমন সারা বাংলাদেশের মানুষকে উৎসাহ দিয়ে যাচ্ছি, যেমন সবাই আমাকে ফোন দিয়ে বলে আপু আপনার ভিডিও দেখলে এখনই মনে হয় যে রাজপথে নেমে যাই, এখনই মনে হয় যে আর ঘরে থাকবো না। ওইরকম অনেক মেয়েরা আমাকে ফোন দেয়, অনেক ছেলেরা আমাকে ফোন দেয়। তো ওইরকম আপনারা আমাকে ওইরকম ফোন দিবেন, আপনারা আমাকে ওইভাবে কথা বলবেন। তা আমি তো আপনাদের কাছ থেকে এটাই আশা করবো, তাই না? যে আপনারা আমাকে ভালোবাসবেন, আপনারা আমাকে আপন করে নিবেন। কেন আপনারা আমাকে আপন করতে সমস্যা কি? আরেকটা কথা বলি, যারা মানে আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, আপনাদের জায়গা আমি নিব না, আমার জায়গা আপনারা আসবেন না। কারণ আমি ক্ষুদ্র একটা মানুষ ভাই, একদম অতি সাধারণ একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ। জাহাঙ্গীর আলম তালুকদার ভাই, হ্যাঁ আমি ভাইয়া, আপনারা আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন, এটা আমি জানি। তো আমার কথা হইলো যে এখন থেকে যারাই ষড়যন্ত্র করছেন আর ষড়যন্ত্র করবেন না। আপনারা যতটুকু করেছেন আল্লাহর কাছ থেকে ততটুকু ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি যদি সত্য হয়ে থাকি, আমি যদি পরিশ্রম করে থাকি, আমি যদি খেয়ে না খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে যদি কাজ করে থাকি, আল্লাহর কাছ থেকে আপনারা সেইটা পেয়ে যাবেন।
আমি এতটুকু বলবি, এখন থেকে আর আমার পিছনে লাগবেন না, আর আমাকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, আমাকে কাজ করতে দেন। আমি তো ভয় পাই না রাজপথে নামতে। আপনারা হয়তো বা অনেক কিছু মানে হয়তো নিজের ফ্যামিলির কথা বা ইয়ার কথা চিন্তা করে, আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করি না, আমি কারোর কথা চিন্তা করি না, আমি এই মানুষটার কথা চিন্তা করি। ভাই আমার কি হবে সেটাও চিন্তা করি না, আমাকে মেরে ফেলুক, আমি আগেও বলছি, মানে আমি আমার কথা চিন্তা করি না। এই যে আমি আজকে এত আরামে এসে থাকতেছি, জেলখানায় গেলে আমার অনেক কষ্ট হয়, সেটাও চিন্তা করি না। হোক কষ্ট তো কি হয়েছে, আমার জননীর জন্যই তো করছি, আমার মায়ের জন্যই তো করছি। ভাই রে ভাই, আমি তো ওনাকে এখান থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আপনারা কেন আমার সাথে শত্রুতা করেন? আপনারা আমাকে ভালোবাসেন। যাই হোক, অনেক কথা বললাম। এখন থেকে যারা শত্রুতা করছেন, আর যেই লোকটা আমাকে নিয়ে বাজে ভিডিও বানিয়েছে, এই কে মানে মিষ্টি সুভাষ, আপনারা সবাই সাহসী মনে করেন, আসলে সেই কিন্তু গুপ্তচর। আরে আল্লাহ, আল্লাহর গজব কি তোর উপরে পড়বে না? পড়বে, দেখিস না। যাই হোক, সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সকলে যে যেখানে আছেন সবাই সবাইকে সহযোগিতা করবেন, সবাই সবার পাশে থাকবেন, যেইভাবে হোক, কথা দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে, যে কোনো ভাবে আপনারা সবাই সবার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আশা করি। এবং আমাকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করার কোনো দরকার নাই। আমার নেত্রী আসবে, আমি আমার জায়গায় পৌঁছে যাব, মানে আমি আমার মতো থাকবো। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, আমি রাজনীতি করতে আসি নাই। শেষবারের মতো আমি বলতে চাই, এই বিষয়গুলো নিয়ে আর কখনো কথা বলবো না। যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, আমি বলতে চাই, আমি রাজনীতি করতে আসিনি। আমি ওনাকে ভালোবাসি, ওনাকে ভালোবেসে প্রতিজ্ঞা করেছিলাম, সে প্রতিজ্ঞা রাখার চেষ্টা করছি। প্রতিনিয়তই আমি রাজপথে আছি এবং ইনশাল্লাহ থাকবো। আপনারা ষড়যন্ত্র একটু কমিয়ে দিলে আমি খুশি হব, আমি অনেক খুশি হব। আমি অনেক একটা ভালো মেয়ে। কারণ কি জানেন, আমি অল্পতেই মানুষ, আপনি একটু হাসি মুখে কথা বলবেন, আমি মনে হয় যে আপনার জন্য জান দিয়ে দিত, আমি মানে দ্বিধাবোধ করবো না। আমি কিন্তু এরকম টাইপের একটা মেয়ে, অনেক আবেগী। অনেকে বলে লাইভে এসে কান্নাকাটি করে, কান্না না এমনি এমনি আসে না, কান্না আসার জন্য এখান থেকে আসে কান্না। তো এই টাইপের কথাগুলো বলবেন না, এটা বললে মানে কলিজার মধ্যে লাগে, কষ্ট লাগে, বুঝছেন? কারণ আমি যখন আমার বাসা চেঞ্জ করি, 2 মাস 3 মাস 1 মাস পরে পরে দুইটা চোখের পানি জোর জোর করে নিচে পড়ে। কারণ কি জানেন, এই ফার্নিচার গুলা মানে হয়তো লোকে বাড়ি ফার্নিচার না যায়, এই যে কত কাজ, কত কষ্ট, একটা বাসা মানে গুছাইতে 15 দিনের বেশি লাগে। সেই বাসাটা 1 মাস 2 মাস পর পরে চেঞ্জ করতেছি, মানে দুইটা চোখের পানি জোর করে নিচে পড়ে যখনই বাসা চেঞ্জ করি। তো এত কষ্ট করার পরেও যদি আপনারা আমাকে নিয়ে মিথ্যা চক্রান্ত ষড়যন্ত্র করেন, দুঃখজনক, এটা আসলে মেনে নেওয়া যায় না। এই একটা মাস কি পরিমাণে কান্না করেছি আমি, আপনারা কল্পনা করতে পারবেন না। সারা রাত চিৎকার করে করে কান্না করতাম, আল্লাহ আমাকেই গজব তুমি আমারে দিত, আমি কেন এরকম ইয়ে করবো। তখন আমার এখন মনে হয়েছে গজব আমার উপর পড়ে নাই, যারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করছেন আল্লাহ থেকে তাদের উপর গজব পড়বে। কারণ আমি সত্য, আমি পরিশ্রম করে যাচ্ছি সেই শুরু থেকে আমি পরিশ্রম করে যাচ্ছি। তো যারা আমার পাশে আছেন, উনি নরপিশাচ। আরে যারা ওনার খেয়ে ওনার পরে ওনাকে ষড়যন্ত্র করছেন, এটা আপনারা নিজেরাই সেটা বুঝছেন, উনি না। আচ্ছা, আমি এটা বলতে চাই, একজন আমাকে বলছে উনি নাকি আমি মানুষের বাচ্চা হলে ওনাকে নিয়ে কথা বলবো না। হ্যাঁ, আমি মানুষের বাচ্চা বলে ওনাকে নিয়ে কথা বলি, কারণ উনি বাংলাদেশের মানুষের জন্য এত করেছে। কোনো মানুষ, বাংলাদেশের কোনো দল, এই যে আপনারা নিয়ে আসছেন, এখন আপনার উত্তরটা আমি দিই, আমি ভাবছি লাইভ থেকে বের হয়ে যাবো, আপনার উত্তরটা দিই। যেই মানুষটা আমার বলছেন উনি নরপিশাচ,
আপনার উত্তরটা দিন। আপনারা যাকে ভালোবেসে নষ্ট ইউনূসকে নিয়ে আসছেন, তিনি বাংলাদেশের কি কি উন্নয়ন করেছে এই 14 মাসে, একটু কমেন্টস একটু লিখে যান। আমার মধ্যে ধর্মীয় না মূল্যবোধ থাকতো, তুই সত্যিকারের মানুষ। হায় রে ভাই, হাস্যকর। 560টা মডেল মসজিদ বানিয়ে দিয়েছেন এই মানুষটা, মেট্রো রেল করে দিয়েছেন। যারা আপনারা 5 মিনিটের মধ্যে মিরপুরে চলে যান, মানে লাফাইতে লাফাইতে, ওই যে গার্লফ্রেন্ডের সাথে, বউয়ের সাথে, মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে যখন 5 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যান, মিরপুরে চলে যান, উত্তরা চলে যান 10 মিনিটের মধ্যে, মানে আপনাদের কি মানুষত্ব বোধ আছে? আপনার কি মনুষ্যত্ব বোধ আছে? আপনার কি মানুষ? আপনারা এত অকৃতজ্ঞ কেন রে ভাই বাংলাদেশের মানুষ? মেট্রো রেল যদি না করে দিত, ওই বাসের মধ্যে যে গাদাগাদি করে গরমের মধ্যে ওই যে এসিতে জানতো, ভাল লাগে না। আসলে কি জানেন, সত্যি কথা এটাই যে মানুষের উপকার করতে হয় না। যে আপনাদেরকে মেট্রো রেল তৈরি করে দিছে, আপনাদের ভাল লাগছে না, এই যে 5 মিনিটে চলে যান। পদ্মা সেতু বানিয়ে দিয়েছে, মানে সারা রাত গড়াগড়ি করে হাগা মোতার মধ্যে পুইরা, মানে এই যে লঞ্চের ভিতরে কাটাকাটি করে গাদাগাদি করে পড়ে লঞ্চের ভিতরে গড়াগড়ি কুইরা মুতের গন্ধে মানে পুইরা থেকে সারা রাত ধরে বাড়িতে যান, ওইটা আপনাদের কাছে ভালো লাগছে। মানে গাড়িতে ওঠেন 2 ঘন্টার মধ্যে বরিশালে চলে যান, এখন আর আপনাদের ভালো লাগে না, বোঝেন না? তারপরে এই যে কক্সবাজার যাওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ টাকা আপনাদের মানে ইয়া করতে হতো, এখন এখান থেকে ট্রেনে কক্সবাজার যেতে পারেন, সেটা আপনাদের ভাল লাগে না। মানে আপনার বাঙালি মানে কিছু মানুষ আছে না, মানে ওই পাকিস্তানি গুলা না আসলে কি ভালো কিছু নিতে পারে না, যে এত সুন্দর করে দিচ্ছে যাতায়াত ব্যবস্থা, মানে এত কিছু করে দেওয়ার পরে ওনাকে খারাপ বলে। ভাই তোরা না রাত্রে ঘুমানোর পরে না, আমি তো এই টোকাই বাহিনীদেরকে বলতেছি, এই যে চাঁদাবাজে এই রাজাকারদের, তোদেরকে বলি, রাতে আজকে রাতের কথা বলি, আজকে রাতে যখন ঘুমাবি একবার খালি মনে প্রশ্ন করবি, এই মানুষটা কি কারো খারাপ কিছু করতে পারে? একবার খালি এই জায়গায় নিবি, বুঝছিস? এইখানে না, চোখে না, এই জায়গায় নিয়ে চিন্তা করবি যে উনি বাংলাদেশে কি কি করেছে, কি কি করেন, এইটা চিন্তা করবি। আর তোরা নিজেরা জানোস না যারা আমাকে এখানে বাজে গালি দিতেছিস, নিজেরা জানোস না যে এটা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে ওনাকে অসম্মানিত করেছি। আর ওনার পায়ে পড়ে থাকলে, এই জননেত্রী শেখ হাসিনার পায়ে পড়ে থাকলেও তো ওনার কাছে তোরা মাপ পাবি না। আল্লাহ তো তোদের কাছে উনি মাপ করলো তো আল্লাহ করবে না। মানে এই মানুষটা এত কিছু করার পরে তোরা ওনাকে ভুল বুঝছিস, ওনার সাথে খারাপ আচরণ করেছিস, ওনাকে মিথ্যা বলে প্রমাণিত করেছিস, ওনাকে ফ্যাসিস্ট বলিস। আরে ফ্যাসিস্ট তো তোরা নিজেরা। মানে আজকে রাতে ঘুমানোর পরে এগুলো চিন্তা করিস যে এই মানুষটাকে কিভাবে তোরা এগুলো বলিস। তোরা নিজেরা চক্রান্ত করেছিস, নিজেরা ষড়যন্ত্র করে এই সাধারণ ছাত্রদেরকে মারছিস, নিজেরা সবকিছু করেছিস। আর তোরা কিনা বলছিস এই মানুষটাকে ফ্যাসিস্ট বলছিস। ভাই রে ভাই, মানে আসলে তোরা মানুষ না, সত্যি কথা। মানে তোরা মানে কোনো মানুষের মধ্যেই পড়স না, তোরা কোনো মানুষের জাতেরই না। তোরা যদি মানুষের জাত হইতি, তোর যদি মনুষ্যত্ব বোধ থাকতো, আমার মনুষ্যত্ব না, তোদেরকে বলি যারা আমাকে লিখেছিস, তোদের যদি মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে এই মানুষটাকে সম্মান দিতি, তার পায়ে পড়ে থাকতি, বুঝিস নাই? জনমভর। কিন্তু তোরা হচ্ছে অমানুষ, তোরা হচ্ছে নিকৃষ্ট, তোরা হচ্ছে কুত্তা জাতেরা, কিন্তু কুত্তার পেটে ঘি হজম হয়, এটা হচ্ছে ঘি, বুঝছ নাই? তোরা হচ্ছে কুত্তা, তোদের কাছে কি ওনার সম্মান থাকবে না? এটাই স্বাভাবিক। মানে কুত্তার পেটে ঘি হজম হয় না রে ভাই। নষ্টারা আমাকে বাজে বাজে ইয়ে দিতেছে। এটা হচ্ছে হীরার টুকরা, বুঝছ নাই? হীরার টুকরা ফকিন্নিরা কি হাতে নিতে পারে? ফকিন্নিরা চিন্তাই করতে পারে না হীরা কি জিনিস। হীরা জহরতের কথা ফকিন্নিরা স্বপ্নেও ভাবতে পারে না, বুঝছস? এই জন্য তোরা ওনারে বুঝতেছিস না, ওনার নামে যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এই যে গতকালকের কথা বলি, যে লোকটারে নিয়ে আসতো ওনার রায় দেওয়ার জন্য,
সেই লোকটা নিজের টাইটা পর্যন্ত ঠিক করে বাঁধতে পারে নাই। উনি ইংলিশে কি বলছে ওইখানে যারা ছিল এরাই বুঝতে পারে নাই ঠিকভাবে, মানে ঘন্টার পর ঘন্টা লাগছে তার মানে ইয়া করতে, রায় দিতে। এই লোকটাকে সাজায় গুছিয়ে নিয়ে এসোস। আবার তোদের মানে ওনার পক্ষে যে আইনজীবী ছিল সেটা তোদেরই লোক, কি হাসিটা দিল, আমাদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আর ওই লোক কি হচ্ছে হাসছে, ওনার যে আইনজীবী এটা তোদেরই লোক। তার মানে কি তোরা সাজানো মানে গুছানো একটা বাংলাদেশকে তোরা ধ্বংস করেছিস, একটা ভালো মানুষকে তোরা মানে খারাপ বলছিস, তার মানে তোরা ভালো না, তার মানে তোরা নিকৃষ্ট, তোরা খারাপ, তোরা নোংরা, তোরা কুত্তার জাত, যারা ওনাকে নিয়ে খারাপ কথা বলিস, বুঝছিস? তোরা কুত্তার জাত বলেই তোরা কুত্তার মতো খেউ খেউ করিস 32 নাম্বারে গিয়ে, এই কারণে ওনাকে খারাপ বলছিস। ফাজিল কোথাকার গুলা, আমার কাছে আমার পায়ের নিচে আসতে একটা পিষে পিষে মারতাম তোদেরকে আমি। আমার জননীকে খারাপ বলছিস, তোরা নিজেরা চিন্তা করে দেখছোস? একবার মাথায় নিবি, মাথায় নিয়ে দেখবি যে এই মানুষটা তোদের কতটা উপকার করেছে, কতটা ভালো রেখেছিল। এই 14 মাসে তোদের বাপ সুদখুর তোদেরকে কি দিছে? ফকিন্নির বাচ্চারা, নষ্টারা তোদেরকে কি দিছে? হ্যাঁ, তোদেরকে কিছু দেয় নাই। যা দেওয়ার এই মানুষটি দিয়েছে। এখনো বলে যে ওদেরকে মাফ করে দাও, ওদেরকে মাফ করে দিছি আমি। সুজন আহমেদ, হ্যাঁ, যতদিন দেহে প্রাণ আছে এই মানুষটাকে আমরা ভালোবাসবো, এটাকে আমরা আমাদের আমাদের রানী, সে আমাদের রানী হয়ে আমাদের মাথায় বসে থাকবে, বুঝছিস? দেখ মানে আমরা যারা ওনাকে ভালোবাসি, আমরা ওনাকে কতটা ভালোবাসি, যে এই যে তোরা ষড়যন্ত্র করতেছ, চক্রান্ত করতেছিস, এই যে তোরা মিথ্যাচার করছিস, ওনাকে নিয়ে পচাই ফেলতেছিস, তারপরে আমাদের ভালোবাসা কি এক বিন্দু কমছে? আরো বেড়ে গেছে। তোরা ওনাকে নিয়ে যত বেশি মানে খারাপ বলবি, আমাদের ভালোবাসা ততই বেশি বেড়ে যায় ওনার প্রতি, এতই বেশি সম্মান বেড়ে যায়। কারণ কি জানিস? এই যে তোরা যে কুত্তা বিলাই, তোরা হচ্ছে রাস্তার মানুষ, তোরা মানে তোদের ভালো কিছু তোরা চোখে পড়ে না। আর আমরা যেহেতু মানুষ, আমরা যেহেতু স্বাভাবিক মানুষ, আমরা যেহেতু আমাদের জন্মটা সঠিক, এই জন্য আমরা ওনাকে ভালোবাসি, বুঝছিস? এটাই হচ্ছে ফাইনাল কথা। টোকাইরা, বুঝতে পেরেছিস? মানে তার মানে তোরা টোকাই, এই জন্য ওনাকে তোরা ওনার সম্মান তোরা বুঝিস না। আর আমরা মানুষ বলে আমরা ওনার সম্মান বুঝি। উনি আমাদের ভালোবাসার মানুষ, উনি আমাদের আত্মার মানুষ, উনি আমাদের মাথার তাজ হয়ে থাকবে। এই যে এইভাবে দেখছো, দেখ যে কি সুন্দর লাগছে, এভাবে মাথার তাজ বানিয়ে রাখবো, দেখ এভাবে মাথায় রাখবো। ওনার যদি কোনোদিন কোনো কিছু তোরা ষড়যন্ত্র করে করিস, মনে করিস এই আমি আমার লাশের উপর দিয়ে আগে তোরা যাবি, আগে আমার মৃত্যু হবে, তারপরে ওনার কোনো কিছু হবে। তোরা যদি ষড়যন্ত্র চক্রান্ত করে তো ওনাকে অসম্মান করেছিস, ভাই তোদের পাওয়ার তো আছে, তাই না? তোরা নোংরা পাওয়ার তো আছে, নোংরা মানুষের নোংরা পাওয়ারই থাকে। তো সেই দিন মনে করি যে আগে আমার মৃত্যু হবে, তারপরে যে অন্য কিছু। যাই হোক, তোরা মানে অপেক্ষা কর, খুব সহজে তোদেরকে সংস্কার করা হবে। সবাই ভালো থাকবেন। আর অনেক কথা বলেছি, তবে টোকাইদের জন্য বলতে হয়, টোকাইদের জন্য বলতে হয় যে তোরা টোকাই। আচ্ছা, তোদের কি মানে লজ্জা শরম বলতে নাই? তোদের বাপ মা কি জন্মের পরে তোদের কি ওই যে কি জানি বলে না, যে মুখে মধু দেয় নাই? তোদের কি মুখে মধু দেয় নাই? হাই রে, টাকা পয়সার অভাবে মনে দিতে পারে নাই, এই কারণে তোরা শোন, আমি তোদেরকে বলি, ওই টোকাইরা আমি তোদেরকে বলি, এই রাজাকারেরা তোদেরকে বলি, চাঁদাবাজেরা তোদেরকে বলে, বঙ্গবন্ধুর কে ফাঁসির অর্ডার দেয়নি? দিয়েছিল তো, তোরা তো জানিস কি হয়েছে। বঙ্গবন্ধু অনেক ভালোবাসা নিয়ে, অনেক সম্মানের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি
রাজত্ব করেছিলেন। বুঝতে পেরেছিস টোকাইয়ের বাচ্চারা? ওনাকে না ওরকম কিছু করেছিস? উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, আর তোদেরকে আমরা ওনাকে ভালোবাসি, আমরা তোদের লাল করে দিব, বুঝছিস? ফকিন্নির বাচ্চারা। ও জামাতিদেরকে বললে যে জান্নাতের টিকিট পাবো না। আহ ভাই রে ভাই, ধর্ম ব্যবসায়ীদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই না। মানে কি সুন্দর তাদের অভিনব কায়দা, যে ধর্মের নাম বললে মানুষের মনে একটা কেমন মনটা নরম হয়ে যায়, মনটার মধ্যে কেমন যেটা একটা শান্তি ফিল আসে, সেইটা কাজে লাগাবে ওই রাজাকার টোকাই বাহিনীরা, রক্কাটা পাটিরা। যাই হোক, আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা মনোবল হারাবেন না, আপনারা কোনো টোকাই রাজাকার বাহিনীদেরকে ভয় পাবেন না, আপনারা নির্ভয়ে রাজপথে নেমে আসবেন, কোনো ভয় নেই, সাথে শুধু একটা বাঁশের লাঠি থাকবে, আর আপনারা নির্ভয়ে সংগ্রাম চালিয়ে যাবেন। আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনাকে তার সম্মানের জায়গায় ফিরিয়ে দিয়ে আমরা কিন্তু ফিরবো। মাথায় রাখিস রাজাকারের বংশধরেরা, টোকাই বাহিনীরা। এত কিন্তু মিউট ছিল। ঠিক আছে, এখন আর আমি কথা বলছি না, ভালো থাকবেন সবাই। আর টোকাই বাহিনীরা, তোরা খারাপ থাকিস, বেয়াদব কোথাকার গুলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনার।